বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম হচ্ছে 1820 সালে এবং মৃত্যু হচ্ছে 1891 সালে বিশিষ্ট ভূমিকা পালন করেন, এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্য গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি 1847। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা উপন্যাসের জনক এবং তার জন্ম হচ্ছে কি 1838 সালে এবং মৃত্যু হচ্ছে 1894 সালে। উইলিয়াম ক্যারি হচ্ছে 1761 সালে জন্ম এবং মৃত্যু হচ্ছে 1834 সালে। ছিলেন বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক এবং বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু হচ্ছে 1941 সালে। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 এবং মৃত্যু হচ্ছে 1894। রচিত আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 সালে এবং তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা। দুর্গেশ নন্দিনী হচ্ছে 1865 সালে প্রকাশিত হয়, কপালকুণ্ডলা হচ্ছে 1866 সালে, মৃণালিনী হচ্ছে 1869 সালে, বিষবৃক্ষ হচ্ছে 1873 সালে, রজনী হচ্ছে 1877, কৃষ্ণকান্তের উইল হচ্ছে 1878, সীতারাম হচ্ছে 1887। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধি স্থানীয় উপন্যাস হলো কি? চৈতালি ঘূর্ণি 1931, ধাত্রী দেবী 1939, কালিন্দী 1940, পঞ্চকুণ্ডলী 1956, রাধা 1957। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো কি? বিরাজ বউ 1914, পল্লী সমাজ 1916 এবং বৈকুণ্ঠের উইল 1916, দেবদাস 1917, গৃহদাহ 1920, শ্রীকান্ত প্রথম থেকে চতুর্থ খণ্ড 1917, 1918, 1927, 1933। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী এবং প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি? তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে কবি জসীমউদ্দিন। পল্লী কবি জসীমউদ্দিন 1903 সালে 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ছিন্নপত্রের অধিকাংশ যে পত্র সেগুলো লেখা হচ্ছে ইন্দিরা দেবী চৌধুরানীকে উদ্দেশ্য করে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি 1887 থেকে 1895 সাল সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরানীকে যে সকল চিঠি লিখেছিলেন ছিন্নপত্র তারই সংকলন এবং বহু চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রে অন্তর্ভুক্ত করেনি। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য হচ্ছে পত্রকাব্য। বীরঙ্গনা কাব্য 1862 সালে হলো একটি পত্রকাব্য পত্রাকারে। এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। রোমান কবি ওভিদের হেরাইদাইদস কাব্যের অনুকরণে এ গ্রন্থ রচিত হয়েছে। এ কাব্যে মোট 11টি পত্র আছে। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হচ্ছে নীতিকাব্য। আলাওলের তোহফা কাব্য গ্রন্থটি বিখ্যাত সুফি সাধক শেখ ইউসুফ গদা দেলভির তোহফাতুন নেসায়েহ নামক ফরাসি গ্রন্থের অনুবাদ এবং তোহফা গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথায় এতে রূপ লাভ করেছে। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এটা হচ্ছে তুর্কি ভাষা থেকে। উজবুক শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরও কয়েকটি শব্দ হলো চকমক, তালাশ, বাবুর্চি, সওগাত, খোকা, বাবা ইত্যাদি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে অব্যয়ীভাব। ঈষৎ নত মানে কি? আনত। অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে এবং সামীপ্য পর্যন্ত অভাব, অনতিক্রাম্য, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ হচ্ছে কি আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে জন্মান্ধ, কবিতাগুচ্ছ, ছোট গল্প, সত্যের মতো বদমাশ, উপন্যাস, ক্ষুধা প্রেম আগুন। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির উদাহরণ? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত এরকম কিছুকেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়ে থাকে, যেমন কি আযুক্ত চর্য, আশ্চর্য, মানসযুক্ত ঈশা, মনীষা, ষটযুক্ত দশ, ষোড়শ, বরযুক্ত পর, পরস্পর। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা হচ্ছে নীর। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা হচ্ছে নীর।
তারপর হচ্ছে অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমর্থক শব্দগুলো হচ্ছে ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, দুনিয়া, বসুধা, ভূমণ্ডল, জগৎ, মাতণ্ড, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক হচ্ছে কি পানি, জল, বাড়ি। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? পরাগলি মহাভারত খ্যাত অনুবাদক গ্রন্থের নাম হচ্ছে অনুবাদক গ্রন্থের নাম হচ্ছে কি কবীন্দ্র পরমেশ্বর। বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক হচ্ছে পরাগলি মহাভারতের লেখক কবীন্দ্র পরমেশ্বর। গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের, যার জন্ম হচ্ছে কত 1493, মৃত্যু হচ্ছে 1518। সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি পরাগলি মহাভারত নামে খ্যাত। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? বটতলা উপন্যাস গ্রন্থের লেখকের নাম হচ্ছে কি রাজিয়া খান। বটতলা উপন্যাস গ্রন্থের লেখক হচ্ছে রাজিয়া খান। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অনুকল্প 1959, প্রতিচিত্র 1976, চিত্র কাব্য 1980, দ্রৌপদী 1993, পদাতিক 1998। কোয়ার্টারলি শব্দের অর্থ কী? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। সাপ্তাহিক মানে কি উইকলি, পাক্ষিক মানে কি ফোর্টিংলি, ষান্মাসিক মানে কি হাফ ইয়ারলি, ত্রৈমাসিক মানে কি কোয়ার্টারলি। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী হচ্ছে শুদ্ধ। নিশিথিনী দন্ত্যনয় রস্যি তালবুস দীর্ঘি, থয় রস্যি দন্ত্যানয় দীর্ঘি। শিখণ্ডী শব্দের অর্থ কী? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে কি ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। এছাড়াও কি ময়ূরের অন্য সমর্থক শব্দ হলো কি শিখি, কলাপি, বহি। কবুতরের সমর্থক শব্দ হচ্ছে পায়রা, কপোত, পারাবত। কোকিলের সমর্থক শব্দ পিক, পরভূত। খরগোশের সমর্থক শব্দ হচ্ছে শশক। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। সাহিত্যে অলঙ্কার প্রধানত কয় প্রকার? 2 প্রকার। যা দ্বারা সজ্জিত বা ভূষিত করা হয় তাই অলঙ্কার। সাহিত্যের বা কাব্যের অলঙ্কার বলতে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বোঝায়। সাহিত্যের অলঙ্কার প্রধানত 2 প্রকার, যথা শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। গাড়ি চলে না রে গাড়ি গানের গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম। গাড়ি চলে না রে গাড়ি গানের গীতিকার হচ্ছে কি বাউল সম্রাট হিসেবে খ্যাত শাহ আব্দুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো কি আগে কি সুন্দর দিন কাটাতাম, কেমনে ভুলিব আমি, বাসিনা তারে সারা, আমি কুলহীন কলঙ্কিনী, বন্দে মায়া লাগাইছে, বিরতি শিখাইছে, আসি বলে গেল বন্ধু আইলো না, বসন্ত বাতাসে আমার বন্ধুয়া বিহনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে থাকিতে পারি না, সখী কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? আহমদ শরীফের মৃত্যু সন হচ্ছে কি 1999। শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আহমদ শরীফের জন্ম কত 13 ফেব্রুয়ারি 1921 চট্টগ্রামের সুচক্র গণ্ডিতে এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থগুলো হলো বিচিত্র চিন্তা 1968, সাহিত্য সংস্কৃতি চিন্তা 1969 এবং স্বদেশ অন্বেষা 1970। বাঙালি ও বাংলা সাহিত্য প্রথম খণ্ড 1978, দ্বিতীয় খণ্ড হচ্ছে 1983। বাঙালি ও বাঙালিতে হচ্ছে 1992। আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে লাইলি মজনু 1957, রসুল বিজয় 1964, সৈফুল মুলক বদিউজ্জামান 1975, বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান হচ্ছে 1992। স্পারোডিক এর সিনোনিম। স্পারোডিকের সিনোনিম হচ্ছে স্ক্যাচার্ড। স্পারোডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত এবং স্ক্যাচার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত। কনসিস্টেন্ট মানে কি সঙ্গতিপূর্ণ, ইউনিফর্ম মানে কি একইরূপ বা সমরূপ এবং ফ্রিকুয়েন্ট মানে কি পৌনঃপুনিক। এখানে সঠিক উত্তর হবে কি স্ক্যাচার্ড। অমনিপোটেন্ট মানে কি? অমনিপোটেন্ট মানে হচ্ছে সুপ্রিমি। অমনিপোটেন্ট মানে কি সর্বশক্তিমান। ফেবলি মানে দুর্বল এবং সুপ্রিমি মানে সর্বোচ্চ পরম। ইম্পোর্টেন্ট মানে কি অক্ষম, অসমর্থ। ভলনারেবল মানে কি অরক্ষিত। এখানে সুপ্রিমি বা অমনিপোটেন্টের অর্থ হচ্ছে কি প্রকাশ করা। অমনিপোটেন্টের অর্থ প্রকাশ করা। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি খ, সুপ্রিমি। ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স চোজ দ্য ওয়ার্ড অপোজিশন ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইজ রিপেল। রিপেল মিন্স এনাক্ট। রিপেল মানে কি বাতিল করা, অ্যাবলিশ লোপ করা, এনাক্ট মানে কি আইনে পরিণত করা, অ্যানিউল মানে কি বাতিল করা, নলিফাই মানে বাতিল করা। এখানে রিপেল এর অপোজিট হচ্ছে এনাক্ট করা,
অন্য ওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমাস, তাই সঠিক উত্তর হচ্ছে কি খ এনাক্ট। ইকুইটি, ইকুইটি মানে কি জিনিস? ইকুইটি মানে হচ্ছে বায়াস। ইকুইটি মানে ইকুইটি রিপেলের বিপরীত কি এনাক্ট করা। রিপেল মানে কি বাতিল করা, এনাক্ট মানে কি কার্যকর করা। আর হচ্ছে ইকুইটি মানে কি, ইকুইটি মানে হচ্ছে ন্যায়পরায়ণতা, সেখানে বায়াস মানে হচ্ছে কি পক্ষপাতমূলক ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপরাইটনেস মানে হচ্ছে কি অকপটতা। জাস্টিস মানে কি ন্যায়পরায়ণতা। ইন্টিগ্রিটি মানে হচ্ছে কি সাধুতা। এখানে বায়াসের অর্থ হচ্ছে কি ইকুইটি, এর অপোজিট। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ঘ এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং দ্য হাই প্রেইজ অফ সামবডি। এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেইজ অফ সামবডি is eulogy. Is eulogy, 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 eulogy। আর হচ্ছে এলিজি হচ্ছে কি সজ্ঞতা। এলিজি সজ্ঞতা। এ পোয়েম অফ সং দ্যাট এক্সপ্রেস দ্য স্যাডনেস অফ সামবডি হু হ্যাজ ডাইড। ইউলজি মানে কি? ইউলজি মানে হচ্ছে কি উচ্চ প্রশংসা সমৃদ্ধ রচনা, অর্থাৎ এ ফর্মাল কম্পোজিশন অফ স্পিচ এক্সপ্রেসিং দ্য হাই প্রেইজ অফ সামবডি। ক্যারিকেটিভ মানে হচ্ছে ক্যারিকেচার মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। এ ফানি ড্রয়িং অর এ পিকচার অফ সামবডি দ্যাট exaggerated some of their features. Exaggeration মানে হচ্ছে অতিরঞ্জন মানে কি, তাই সঠিক উত্তর হচ্ছে খ। দ্য ওয়ার্ড স্রাং ইন্ডিকেটিং দ্য ডাউট অর the word shrunk indicating the doubt or indifference is associated with. The word shrunk indicating the doubt or indifference associated with the shoulders. The word shrunk indicating the doubt or indifference is associated with the shoulders. shrunk মানে কি কাঁধ ঝাঁকানো। shrunk SHRUNG shrunk মানে কি কাঁধ ঝাঁকানো, অর্থাৎ to praise the shoulders especially as a gesture of doubt, disdain or indifference. So shrunk is associated with the shoulders. Correct answer is A. He is quite diplomatic in dealing with people. Unsubtle মানে কি অদূরদর্শী বা অসুবেদী। ইমপ্রুডেন্ট মানে কি অবিচক্ষণ। ডিপ্লোম্যাটিক মানে কুশলী। ইমপোলাইট মানে কি অভদ্র, অমার্জিত। এখানে ডিপ্লোম্যাটিক ছাড়া অন্য ওয়ার্ডগুলো নেগেটিভ, তাই ডিপ্লোম্যাটিকের অর্থ এখানে অধিক সঙ্গতিপূর্ণ এবং সঠিক উত্তর হচ্ছে গ। দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সিন্সের পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আনটিল ও লেট অ্যালং এখানে সঙ্গতিপূর্ণ নয়। অ্যাজ ইফ আনরিয়েল পাস্ট প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে, তাই সঠিক উত্তর হচ্ছে কি খ সিন্স। তাই সঠিক উত্তর হচ্ছে খ সিন্স। One of the four sentences given below is grammatically wrong. Chose the wrong sentence. Chose the wrong sentence. The land is belong to an old lady. The land is belonged to an old lady. The land is belong to an old lady. এখানে কতে ভুল আছে, কারণ কি belonged প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না এবং বাক্যটি সঠিক রূপ হবে the land belongs to an old lady. The land belongs to an old lady. His failure resulted for lack of attention. Lack of attention. খতে ভুল আছে, এটা আছে ভুল, তাই তো। গ্রামাটিক্যালি যেগুলো রং, আগেরটা কি ছিল? আগেরটা যেটা ছিল, আগেরটা হচ্ছে 29 আগেরটা ক বলছিল যে দ্য ল্যান্ড ইজ বিলঙ্গিং টু অ্যান ওল্ড লেডি। এখানে কতে ভুল আছে, কারণ বিলং যে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। বিলং প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। বাক্যটি সঠিক রূপ হবে দ্য ল্যান্ড বিলংস হবে, এখানে এস হবে, ওখানে ইডি আছে, বিলংড আছে। বিলংস টু অ্যান ওল্ড লেডি, এখানে ভুল আছে। তারপর হচ্ছে কি 30 কি আছে? হিজ ফেলিওর রেজাল্টস ফর ল্যাক অফ অ্যাটেনশন। এখানে কত ভুল আছে? রেজাল্ট ভার্বটি ব্যবহৃত হলে এরপর ফ্রম এবং ইন দুইটি ব্যবহৃত হতে পারে। এখানে রেজাল্ট ফ্রম মানে কজ এবং রেজাল্ট ইন মানে কি ফলাফল বোঝায়। এখানে রেজাল্ট এর পর কজ আছে, তাই এখানে ফ্রম ব্যবহৃত হবে। স্পেলিং কারেক্ট কোনটা? 31 স্পেলিং কারেক্ট হচ্ছে VOLUNTARY ভলেন্টারি। VOLUNTARY ভলেন্টারি, স্বেচ্ছা প্রণোদিত। তারপরে হচ্ছে কি এক্সেলারেট মানে কি এক্সেলারেট।
এক্সেলারেট করা হচ্ছে কি, এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে এক্সেলারেট, ত্বরান্বিত করা। ত্বরান্বিত করা। সুনামি, TSUNAMI, সুনামি হচ্ছে কারেক্ট স্পেলিং হচ্ছে সুনামি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। উত্তর হচ্ছে ক, সুনামি। ওয়ান অফ দ্য ফোর অল্টারনেটিভস, ফাইন্ড দ্য ওয়ান দ্যাট বেস্ট ফিটস ইনটু দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস এটা হচ্ছে সুনামি। তারপর হচ্ছে কি, হোয়াইল লিভিং ইন দ্য পভার্টি দ্য পোর হ্যাড টু ফেস এ গ্রেট ডিল অফ সাফারিংস। While living in the poverty, the poet had to face put up with, সহ্য করতে হয়েছে, এ গ্রেট ডিল অফ সাফারিং। তারপর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। ইন্ট্রোডিউস সামবডি টু সামথিং, কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানো। তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। ড্যাশ ইজ আর্লিয়ার স্টাডি, দ্য প্রফেসরস নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার। In contrast to the prepositional phrase, তাই সঠিক উত্তর হবে খ। In contrast to his early study, the professor's new study indicate a general warning trend in global weather. Only those who are not serious to their work by fits and starts মানে কি অনিয়মিতভাবে, at irregular intervals, এটি একটি ইডিয়মস, তাই শূন্যস্থানে ফিট বসবে, কারেক্ট অ্যান্সার হবে ঘ। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ওয়ান ডে দ্য ওম্যান উইল হ্যাভ হোয়াট হ্যাজ লং বিন ডিনাইড দেম ড্যাশ লেজার্স, মানি অ্যান্ড রুম টু দেমসেলভস। প্রশ্নটি ভার্জিনিয়া উলফের একটি উক্তি, এখানে স্পেস অর্থে এখানে রুম ব্যবহৃত হয়েছে, তাই স্পেস অর্থে এখানে রুম ব্যবহৃত হয়েছে। দেম লিজার মানি অ্যান্ড রুম টু দেমসেলভ। স্পেস। ক্রেপ্টি ম্যান কন্ডেমড স্টাডিজ, এখানে কন্ডেম মানে কি নিন্দা করা। হ্যাঁ, নিন্দা করা অর্থে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি ডিনাউন্স মানে কি নিন্দা করা। তারপর হচ্ছে কি LAUD, লাউড মানে কি প্রশংসা করা, কমপ্লিমেন্ট মানে কি প্রশংসা করা, অ্যাক্লেইম মানে কি স্বাগত জানানো। তো ডিনাউন্স মানে কি নিন্দা করা। আচ্ছা, টু এন্ড ইন স্মোক মানে কি টু কাম টু নাথিং। এন্ড ইন স্মোক মানে কি ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ কাম টু নাথিং। টু এন্ড ইন স্মোক মানে কি টু কাম টু নাথিং। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁতে। বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তি সমূহ নকশিকাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন, বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে 1975 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন। সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে জয়নুল আবেদিন লোক কারুশিল্প জাদুঘর। বাংলাদেশ জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট 1994 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান অষ্টমে। UNFPA এর জনসংখ্যার রিপোর্ট 2094 অনুযায়ী বাংলাদেশের অবস্থান নবম ছিল, সে সময় নবম ছিল, কিন্তু UNFPA এর 18 যে রিপোর্ট সেটাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে কত? অষ্টমে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে থাকে 1921 সালে। 1920 সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 1921 সালে 1 জানুয়ারি 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক, 847 জন ছাত্রছাত্রী এবং 3টি আবাসিক হল, সলিমুল্লাহ, জগন্নাথ এবং শহীদুল্লাহ হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডান্ডাস JCI এবং প্রথম ভাইস চ্যান্সেলর পিজে হার্স, ফিলিপ জোসেফ হার্স। বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আসে? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানে 137 থেকে 141 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সংবিধানের 137 নং ধারায় বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকেও আইনের দ্বারা সেইরূপ নির্ধারিত হইবে এবং সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে। কে বাংলার সাল গণনা প্রথম শুরু করেন? এটা হচ্ছে আকবর। কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে 10 থেকে 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা
1556 সালে 5 নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়ে থাকে। হিজরি চান্দ্র সন এবং বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন পরিবর্তিত হয়ে থাকে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ লোকসঙ্গীত। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মাধ্যমে উপস্থাপনই সারা দেশে গম্ভীরা সুপরিচিতি কারণ। এবং এ সঙ্গীতের মূল চরিত্র হলো নানা ও নাতির কথোপকথনের মাঝে একটি বিশেষ সুরের গান হচ্ছে কি গম্ভীরাকে আলাদা মাত্রা দান করেছে। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে? বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে 8টি। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি বিডিসি নেত্রকোনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান এবং কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়ি। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রাজশাহী, ত্রিপুরী ললিতকলা একাডেমি মৌলভীবাজার এবং রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট রামু কক্সবাজার। রেলপথে ঢাকা থেকে খুলনা দূরত্ব কত? রেলপথে ঢাকা থেকে খুলনা দূরত্ব হচ্ছে 412 কিলোমিটার। পক্ষান্তরে ঢাকা থেকে যদি চট্টগ্রামের দিকে যায় তাহলে সেক্ষেত্রে 321 কিলোমিটার। রাজশাহী দূরত্ব 266 কিলোমিটার, সিলেটের দূরত্ব 297 কিলোমিটার। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী বাংলাদেশ 2016-17 অর্থবছরে ফেব্রুয়ারি 2018 পর্যন্ত সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে সেটা কত? 642.71 মিলিয়ন মার্কিন ডলার। এবং এরপরে আছে রাশিয়া থেকে 92.41 মিলিয়ন মার্কিন ডলার এবং ভারত থেকে 80.23 মিলিয়ন মার্কিন ডলার। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ 1399.78 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? হচ্ছে জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত বাংলাদেশ ও জাতিসংঘ সহযোগিতা 3 শতক সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত কর্মপত্র অনুযায়ী বাংলাদেশ 1988 সালে ইউনিমোক ও ইউনিট্যাগে যোগদানের মধ্য দিয়ে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে। 1988 সালে ইউনিমোক ও ইউনিমোক এবং ইউএনটিএজিএতে যোগদান করার মাধ্যমে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা শুরু করে 1988 সাল থেকে। 88 সালে। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। স্থানীয় অধিবাসীদের কাছে সুমোই নামে পরিচিত স্ক্যান্ডিনেভীয় দেশ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হচ্ছে হাজার হ্রদের দেশ এবং নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। তাছাড়া নরওয়েকে ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয়ে থাকে। জাপানের ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ ও ভূমিকম্পের দেশ। 19,19,440 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। 19,19,440 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বিশ্বের বৃহত্তর দ্বীপ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ডের পূর্ব নাম হচ্ছে শ্যামদেশ। পক্ষান্তরে ইন্দোনেশিয়ার পূর্ব নাম হচ্ছে কি ডাচ ইস্ট ইন্ডিয়া। এবং মালয়েশিয়ার পূর্ব নাম হচ্ছে মালয় এবং মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। হারারের পূর্ব নাম হচ্ছে সলসবেরি। জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম হচ্ছে সলসবেরি। পক্ষান্তরে রোডেশিয়া হলো জিম্বাবুয়ের এবং জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্ব নাম। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1778 থেকে 89 সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা ফরাসি বিপ্লব নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে এবং 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ এবং দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী উত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? কার্ল মার্কস মৃত্যুবরণ করেন হচ্ছে যুক্তরাজ্যে। সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস 1883 সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন এবং তিনি 1818 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং দাস ক্যাপিটাল তার রচিত কালজয়ী গ্রন্থ। এবং আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? জহির শাহ। আফগানিস্তানের শেষ বাদশা মোহাম্মদ জহির শাহ 1933 সালে 8 নভেম্বর এবং 1973 সালে জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং জহির শাহের মৃত্যুর পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ। তারপরে হচ্ছে কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? সেটা হচ্ছে কি আলজেরিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। 1988 সালে 15 নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন
অর্গানাইজেশন PLO আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রে ঘোষণা দেয়। লাইন অফ কন্ট্রোল কোন দুইটি রাষ্ট্রের মধ্যবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা, এটি কাশ্মীরে পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা, কার্গিল ও দ্রাস সীমান্ত রেখা দুইটি শহর উল্লেখ্য। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলতে ভারত ও চীনের নিকটবর্তী রেখাকে বোঝায়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলতে ভারত ও চীনের নিকটবর্তী রেখাকে বোঝায়। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? এটা হচ্ছে কোস্টারিকাতে। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যে সকল দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো মালদ্বীপ, এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাদা, হাইতি, কিরিবাটি, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুইসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাদাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? গম উৎপাদনকারী দেশ হচ্ছে কি চীন। বিশ্বের গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডা। কোনটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নয়? এটা হচ্ছে লোহা। অর্ধপরিবাহী হলো সেই সকল বস্তু যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহকের তুলনায় কম। তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্ধপরিবাহী পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী। লোহা অর্ধপরিবাহী নয়। লোহা তড়িৎ পরিবাহক। এবং আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে সঠিক হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান থাকে। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এটা প্রোটন সংখ্যা সমান থাকে। যে সকল পরমাণু ভর সংখ্যা সমান তাদের বলে হচ্ছে কি আইসোবার। যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে বলা হয় আইসোটোন। এবং যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান থাকে তাদেরকে বলা হয় থাকে আইসোটোপ। ভারী পানির সংকেত D2O। ভারী পানি হচ্ছে পানির একটি রূপ যেখানে পারমাণবিক ভর 1 সম্বলিত হাইড্রোজেন পরমাণু সমূহ পারমাণবিক ভর 2 সম্বলিত হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। ভারী পানির অণুর সংকেত হচ্ছে D2O। জারণ বিক্রিয়ায় কী ঘটে থাকে? জারণ বিক্রিয়া ঘটে থাকে হচ্ছে ইলেকট্রন বর্জন ঘটে থাকে। যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন বর্জন করে থাকে, ফলে সংশ্লিষ্ট পরমাণু বা মূলক আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাকে জারণ বিক্রিয়া বলা হয় থাকে। অন্যদিকে বিজারণ বিক্রিয়ায় পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে থাকে। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে। স্টেপ আপ ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িতে রূপান্তর করে থাকে। স্টেপ ডাউন ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে থাকে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্ট থেকে নিম্ন ভোল্ট পাওয়া যায়। কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং কাজের একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, চাপের একক প্যাসকেল, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে একক ডাইন এবং এপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড। তাই সঠিক উত্তর হচ্ছে খ, জুল ও ডাইন। আকাশে বিদ্যুৎ চমকায় কীভাবে চমকায়? এটা হচ্ছে মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে সঞ্চিত চার্জ হলে তখন হচ্ছে বিদ্যুৎ চমকায়। ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত দুইটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের মাধ্যমে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়, ফলে ইলেকট্রনের গতিপথে যে তীব্র আলোক সৃষ্টি হয়ে থাকে তাকে বিজলি চমকানো বলা হয়ে থাকে। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? এটা হচ্ছে হিলিয়ামে 8টি ইলেকট্রন নেই। হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। নিয়নে কত আছে? 1s2, 2s2, 2p6। আর্গনে কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। জেননে কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4p6, 4d10, 5s2, 5p6। হিলিয়াম গ্যাসে 8টি ইলেকট্রন নেই। এপিকালচার বলতে বোঝায় মৌমাছির চাষ। এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ, রেশম চাষ, মৎস্য চাষ, পাখি চাষ বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার, পিসিকালচার ও এপিকালচার বলে। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব যথাক্রমে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন হচ্ছে স্টিফেন হকিং করেছেন। এটা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন। তারপরে হচ্ছে কি বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে কি আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার এই স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। অপটিক্যাল ফাইবার কী জিনিস? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল এবং আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে। যখন আলোক রশ্মি কাঁচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তন্তুর দেয়ালে বারবার এর পুনরাবৃত্তি প্রতিফলন করে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত অপর প্রান্ত দিয়ে নির্গত হয়ে থাকে। কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের যে প্রযুক্তি সেটাকে বলা হয়ে থাকে ইন্টারনেট। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পরের সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলা হয়ে থাকে। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। যে সূক্ষ্ম যন্ত্রের সাথে সঠিকভাবে কাল নিরূপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে বলা হয়ে থাকে ক্রোনোমিটার। কম্পাস হলো দিক নির্দেশক যন্ত্র এবং সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নিয়ন্ত্রক যন্ত্র। সেক্সটেন্ট হলো কোনো স্থানে অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র। প্রবল জোয়ারের কারণ কি? প্রবল জোয়ারের কারণ হচ্ছে সূর্য চন্দ্র পৃথিবী যথাক্রমে একই সরলরেখা যদি অবস্থান করে তখন সেক্ষেত্রে প্রবল জোয়ার সৃষ্টি হয়ে থাকে। অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবী একই অবস্থানে চলে আসে, এর ফলে কি চন্দ্র সূর্যের আকর্ষণ একই দিকে থাকে, এই কারণ একই দিকে কার্যকর হয়ে থাকে এবং সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণ থেকে কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আরও প্রবল হয়ে থাকে এবং ওই দিন চন্দ্র সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা বেশি জোয়ার হয়ে থাকে। ওকে, তারপরে হচ্ছে কি কোলেস্ট্রল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্ট্রল হলো এক ধরনের প্রাণীজ কোলেস্ট্রল হলো এক ধরনের প্রাণীজ এস্টেরল এবং কোলেস্ট্রল হলো এক ধরনের প্রাণীজ এস্টেরল। এস্টেরল হলো উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি। এগুলো দানাদার যৌগ এবং কাঠামোতে একটি হাইড্রক্সিল গ্রুপ আছে এবং এস্টেরলগুলোকে কঠিন অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয়ে থাকে অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয়ে থাকে এবং কৃষি জমিতে সাধারণত চুন ব্যবহার করা হয়ে থাকে কখন? চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা বা ক্ষারধর্মী তা পিএইচ দ্বারা, মাটির অম্ল না ক্ষারধর্মী সেটা পিএইচ দ্বারা নির্ণয় করা যায় এবং মাটির পিএইচ যদি 7 হয় তখন তা নিরপেক্ষ হয় এবং পিএইচ 7 থেকে যত কমতে থাকবে অম্লতা তত বৃদ্ধি পায় এবং 7 থেকে বেশি হলে ক্ষারত্ব বৃদ্ধি পায় এবং মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয় করা হয়ে থাকে মাটির অম্লতা হ্রাসের জন্য। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়? কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়? মানব চোখে দেখতে পাওয়া যায় হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মতো। দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মতো। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত এবং দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। হীরক উজ্জ্বল দেখানোর কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। হীরকের বিভিন্ন ধারগুলো এমনভাবে কাটা থাকে যে তার কোনো এক পৃষ্ঠ দিয়ে আলোক রশ্মি ভেতরে প্রবেশ করলে প্রতিসরাঙ্ক 2.42 এর বেশি হওয়ার কারণে বেশ কয়েকটি পৃষ্ঠে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে এবং 2-1টি পৃষ্ঠ দিয়ে আলোক রশ্মি ভেতর থেকে বের হয়ে যায় এবং হীরকে প্রবিষ্ট আলোক রশ্মির এই বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য তা এত উজ্জ্বল দেখায়। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। মানবদেহে সাধারণত ক্রোমোজোম থাকে 23 জোড়া। মানবদেহে সাধারণত 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া হচ্ছে স্ত্রী বা পুরুষ একই রকম থাকে, এদেরকে অটোজোম বলা হয়ে থাকে। বাকি 1 জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদেরকে সেক্স ক্রোমোজোম বলা হয়ে থাকে।